নাও যে আসলে মামলাটা কত বছর আগের আদৌ হয়েছে কিনা কি এখন চলে। টোটালে আপনি এই গ্রামের মানুষের 100 মানুষের মামলা দিচ্ছেন এবং তাদেরকে হয়রানির শিকার করছেন, এইটা কেন বা এটা আসলে কতটুকু সত্য, এটা কি সত্য কিনা এবং কতটুকু কেন? সত্য? এই 150 মামলাগুলো মানুষের কেন? নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই বিষয়ে বলেন। দুটোই আমি বলবো শুধু মিথ্যা না, এটা পরিকল্পিত মিথ্যা, কারণ ডকুমেন্টটা বলছে না। এখন উত্তর চান, আমি পরপর দিচ্ছি, এটা ব্যাখ্যা করবো বলে। ব্যাখ্যা পরে আর প্রশ্নগুলো করেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের ভাইদের সাথে এই যে সম্পত্তি নিয়ে এখন একটা ঝামেলা চলছে, আসলে সেটা কি শর্টকাট একটু বলেন। আচ্ছা, আমি বিগত 28শে ডিসেম্বর যখন প্রথম সুস্থ একটু হয়ে আসলাম, এটা এখন তো 26 সাল, 25 সালে 28শে ডিসেম্বর বাড়িতে গেলাম। মহসিন কবির আছে, সালেহা খাতুন আছে এবং জাহাঙ্গীর কবির আছে। তো আমি যে বললাম যে তোমরা যে পুকুরটা লিজ দিয়ে মাছ খাচ্ছ 3 বছর, আমি তো কোনো এগ্রিতে সই করি না লিজ নিয়ে, বা আমি কোনো মাছও পাই না, কোনো রকম যোগাযোগ আমার সাথে করো না, আমার জল মোটরটা ব্যবহার করছে। তো আমি তো অসুস্থ থাকার জন্য আমি আসতে পারি না। তো আমি কি জানতে পারি না আমার পরিবার পক্ষ থেকে, আমার স্বামী সন্তান বা আমার পক্ষ থেকে আসলে কার পারমিশনে তোমরা এগুলো করতেছো? ওখান থেকে মেরে আমাকে অপদস্থ করে বের করে দিবে। তখন আমি সরজমিনে ঘটনাস্থলে আসলাম, এসে দেখলাম পুরো জমিটা নেট দিয়ে তার কাটার মতো দিয়ে ঘেরা খুঁটি পথে। তখন আমি আমার সীমানাটুকু উন্মুক্ত করার জন্য নেটটুকু নিজে হাতে কি করলাম, উন্মুক্ত করলাম, করে বাড়িতে পৌঁছে দিলাম। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। তখন কি করলো ওরা, বিভিন্নভাবে কর্মচারী দিয়ে, কাজের লোক দিয়ে, কেয়ারটেকার দিয়ে আমাকে হুমকি ধামকি বের করে দেওয়ার প্ররোচনা চালায়। তো এই 3 মাসের ভিতরে এর মধ্যে আমার ছেলে আবার স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গেছে। এগুলো তো না আমি বলি 13 তারিখে, আমি ওই বিষয়টি ব্যস্ত থাকার জন্য বসাবসিতে দেরি হয়েছে। আমি যখন চলে গেল 13ই জানুয়ারি বাচ্চাটা চলে গেল ইংল্যান্ডে, তখন আমি একটু ফ্রি হলাম। হলে আমি ওদের সাথে বসার প্রক্রিয়া চেষ্টা করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে। নার্গিস ভাবি আছে না, মিনিস্টারের মিসেস, ওনার সাথে কথা বলেছি। হাসান জহির, খায়রুজ্জামান মধু, সব নাম্বার আমার কাছে আছে। তৃপ্তি সাহেবকে চেষ্টা করেছি, মোটামুটি যশোর জেলা ব্যাপী ওনার মহসিনকে আতঙ্ক মনে করে সবাই। তারপরে বোঝানোর চেষ্টা, প্রশাসনকে বলেছি, ইউনো বলেন, এসিল্যান্ড বলেন, ডিসি সাহেব বলেন, আমাদের ওসি সাহেব বলেন, সার্কেল সাহেব বলেন, পর্যায়ক্রমে 90 সাল থেকে শুরু হয়েছে আর আজকে 26 সাল পর্যন্ত চলমান। ধর্ষণের চেষ্টা মামলা যেটা আমার ভাইয়েরা বলেছে, এটা পরিপূর্ণ মিথ্যা। 1 নম্বর অভিযোগটা হচ্ছে, কপি আছে, এটা হচ্ছে কপি আছে, কপিতে হচ্ছে শ্লীলতাহানি। কারণ আমাকে বিবস্ত্র করে বাজারে জমা দেয়, আমাকে মানে অর্ধ বিবস্ত্র, আমার কাপড় চোপড় নোংরা হয়ে যায় বাজারে। সেখান থেকে আমাকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, যে একটা মামলা নেয় থানা, ওরাও আবার একটা কাউন্টার মামলা দেয়। এই মামলায় লেখা আছে আমাকে যখন বোরখা বাঁধে, মানে পোশাক বাঁধে উদ্ধার করে চুল দেখায়, তখন আমাকে লেখা হয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গে যে অ্যাসাল্টগুলো ছিল শ্লীলতাহানির অংশ। আমি থেমে যাই, বারবার বলে যখন থেমে যাই। মামলাটা অসুস্থতা শুরু হওয়ার কারণে আমার মেডিকেল আছে, পিজির চিকিৎসাধীন, আমি এই মামলাটা চলমান রাখি না, মিটে গেছে। তারপর অনেকগুলো মামলা পরস্পর হয়েছে, তারও প্রমাণ আছে, মিটেও গেছে, নিষ্পত্তি হয়েছে। কিন্তু সর্বশেষ যেটা আমি 28শে ডিসেম্বরের কথা বলতেছি, প্রেজেন্ট থেকে করছে, তখন থেকেই এই জিনিসটা নতুন করে মানে একে অপরের যে চেষ্টা করা বসার জন্য, সেটা আমার পক্ষ থেকে এসে যাদের পক্ষ থেকে একে অপরের হওয়া উচিত ছিল। মাছগুলো বিক্রি করছে, ধরছে, অভিযোগ করছে, লিখিত এবং প্রমাণ সহ ভিডিওতে নিষেধ করতেছি, বাধা দিচ্ছি, আমলে নেয়নি প্রশাসন। আচ্ছা, যে মাছগুলো আপনি ছাড়েননি সেই মাছগুলো ধরছিল, তাদের জালপাটির লোকের হাড়ি টাড়ি ছেলে দিয়েছেন এবং ধরতে দেননি বা বাধা দিয়েছেন, ঠিক আছে, একটা অভিযোগ আছে। অনেক বড় ভিডিওটা আমার কাছে আছে। যদি ওই ভিডিওটা সত্য হয়, কেন চললাম অভিযোগ লেখার পর প্রশাসন কেন আসলো না? প্রশাসন কথা ভিডিও কলে বলতেছি, ওসির সাথে, তদন্তকারী কর্মকর্তার সাথে, আইওর সাথে, ইভেন এসপি আরিফ স্যারের সাথে, সার্কেল এই যে নাভারণ, প্রমাণগুলো আমার কাছে আছে। আচ্ছা, এই সত্য প্রমাণ যদি আমি প্লেস করি, ওই হালিচালার সাথে যদি আপনি মিল পান, তাহলে বুঝবেন যে আমি নির্যাতিতা কিনা বা আমি নির্যাতনকারী কিনা। ক্লিয়ার? 2007 সালে আমি আফরোজ আক্তার, ডাকনাম মুক্তা, ওকে বিয়ে করি। তো বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে না, ওর বোনের বাড়িতে হয়েছিল। বোনেদের উপস্থিতিতে 15,000 থেকে বিয়েটা হয়েছিল। বাট তারপরে আমরা যশোরে ঘর ভাড়া করে বসবাস করতে থাকি, কিন্তু সংসার জীবনটা খুব সুখে ছিল না। 2007 সাল থেকে 10 সাল পর্যন্ত আমরা যশোরে ছিলাম। তারপরে আমি চাকরি সুবাদে আমি ঢাকাতে যাই, ওষুধ কোম্পানিতে চাকরি করি। তো এর ভিতরে ওকে নিয়ে, আফরোজ আক্তার মুক্তাকে নিয়ে আমি আমাদের গ্রাম বাড়িতে যাই।
আমার স্ত্রী বলে যে বাড়ি যাওয়ার জন্য। তারপরে বাড়িতে দু একবার যাতায়াত করার পরে ওর টার্গেট ছিল জমিগুলো বিক্রি করতে হবে। তা কিভাবে বিক্রি করতে হবে সেটা আহ, প্রথম প্রথমত ভাইদের কাছ থেকে জমিগুলো আহ, ভাগ নেওয়ার জন্য বা আলাদা করে দেওয়ার জন্য জমিগুলো আহ, এই প্রথমত মৌখিকভাবে বলে, কিন্তু সেই বলাটা আমার ভাইরাও গুরুত্ব দেয়নি। তো সে চিন্তা করলে যে এই জমিগুলো এইভাবে থাকলে তো আমরা এখান থেকে কোনো কোনো ভাই আমাদের মানে দাওয়াত করে খাওয়ায় না, এক মুঠো চাল দেয় না, ধান দেয় না। তো অতএব জমি এখানে থাকলে আমাদের কোনো লাভ নেই। জমিগুলো তার থেকে যদি আমার নামে দাও, এগুলো বিক্রি করলে দেখা যাচ্ছে আমরা যশোরের জমি কিনতে পারবো, জমি কিনে বাড়ি করতে পারবো। পরে আমি যখন বলি না, আমি ওর সাথে আর একসাথে নিশ্চয়ই বসবাস করার মতো কোনো অবস্থায় নেই, আর বসবাস করার আমার আর ইচ্ছাও নেই। আমার যদি এর থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যায়, তো আমি আর কখনো ওর সাথে আর বসবাস করার মতো মানে করবো না। কারণ করলে আমি নিজে বাঁচতে পারছিলাম না। অর্থাৎ সে তার শারীরিক মানে মেন্টাল টর্চার, শারীরিক টর্চার থেকে বেশি ছিল তার। অসভ্য ভাষায় গালিগালাজ, অকথ্য কথাবার্তা, মা বাপ তুলে গালিগালাজ করতো, যেটা আমার খুব কষ্টদায়ক ছিল। তো আমি চেয়েছি তার কাছ থেকে বাঁচতে। তো জজ তাকে বললে, তাকে পরামর্শ দিলে তুমি কেস করো। তখন কোর্টে কেস করলে সে। আর তখন আমি উকিল ধরে উকিলের মাধ্যমে মুখ করো। আমি কখনো তার কাছে জানতে চাইনি যে তুমি এত মানে অর্থ সম্মান নেওয়ার পরে, জমি জমা নেওয়ার পরও কেন তুমি কেস মানে দেনমোহরের কেসটা দিয়েছো। পরে আমি লাস্টে বলছিলাম যে যখন ওয়ারেন্ট থেকে আমি জামিনে আসি, তখন বলছিলাম যে কোর্টে 1 লাখ টাকা রেখে আসিস, তুমি তুলে নিয়ে আনে, আর কেসটা আছে তুমি মাফ করে দিয়ে রাখি। আচ্ছা, আপনি তো এই যে ওই যে মাওলানা আজিজুর রহমান, এখন তিনি এমপি, মাওলানা আজিজুর রহমান। আচ্ছা আচ্ছা, শুনেন, এই যে আপনি যাকে বিয়ে করছেন, বিয়ে করার আগে কি আপনি জানতেন যে আপনার আগে বিয়ে হয়েছে কিনা? আমার সাথে প্রথম বিয়ের কথা বলতো, জানতাম আমি। প্রথম বিয়ের কথা জানতাম। প্রথম কি যে বিয়ে বলছিল আপনাকে? বলছিল যে বিয়ে হয়েছে, 1.5 বছর ছাড়াছাড়ি হয়েছে, এখন সে স্বাধীন আছে। ঠিক আছে। মাওলানা আব্দুল গফুর, পেশায় আমি শিক্ষক এবং মসজিদের ইমাম। বসতপুর এই গ্রামের এই হাজি ফ্যামিলি একটা ঐতিহ্যবাহী পরিবার। আমরা ছোটবেলা থেকে এদের সাথে মেলামেশা করে উঠি বসি। এই ফ্যামিলিতে অনেক স্বনামধন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রফেসর অনেকেই আছেন। ভাই বোনে এরা 10-12 জন, 2টা বোন। বড় বোনটা কোনাদহ গ্রামে বিয়ে দেওয়া, ছোট বোনটা গ্রামে বিয়ে দেওয়া ছিল। এই ছোট বোনটার সাথে পারিবারিক কলহ আজকে দীর্ঘদিন যাবৎ। এই ব্যাপারে গ্রামের মানুষ অতিষ্ঠ। প্রায় মীমাংসা করা, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। মূলত যদি তার মতের বাইরে যায়, সে সেটা মানতে চায় না। আমি ব্যক্তিগতভাবে আমি অনেক চেষ্টা করেছি এই ব্যাপারটা সংশোধনের জন্য, মীমাংসার জন্য, কিন্তু মূলত খোঁজখবর নিয়ে দেখা যায় সে বলে তার যে পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু ওর তার ভাইদের সাথে কথা বললে বোঝা যায় তার সম্পত্তি এখন আর নাই। যে সম্পত্তিটুকু ছিল তার পূর্বের স্বামীর নামে সে লিখে দিয়েছে। আমার ফুফাতো বোন আফরোজা, কিন্তু সবার ছোট বোন। আমি তার মামাতো ভাই, সে আমার ফুফাতো বোন। কিন্তু অত্যাচার খুব, শুধু আমি নয়, আমার এলাকার লোকজন সবাই তার অত্যাচারে জর্জরিত। এবং সে কথা বললে মামলা দিতে চায়, তোমার নামে মামলা দেব। তুমি আমার মামাতো ভাই না। শাহিন চাকলাদার এরা অন্য ইয়েতে তাদের সাহসে পড়ে কোথাও এসপির ভয় দেখায়, ওসির ভয় দেখায় এগুলোই মামলা করে। যে কথা বলে তার নামে মামলা দিতে চায়। মিস আফরোজা খাতুনের জন্য আমরা অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। সে অনেক অত্যাচার করে, সে বাড়ি ঘর ধরে থাকতে দেয় না। আমরা সারাক্ষণ তার জন্য ভয়ে ঘরের দরজা দিয়ে থাকি, গেট আটকায়ে থাকি। মিস আফরোজা আমাদের অত্যাচার করে, আমার ছেলেপিলে এতিম বানাবে, আমাদের গেটে গিয়ে বাড়ি মারে, দা দিয়ে কুপাতি যায়, বসে কি কিন্তু থাকতে দেবো না, জেলখানায় দেবো। আমার মামি শাশুড়ি অনেক গালাগালি দেয়, মুখ খারাপ ভাষা বলে। ওই দিঘি কাটতে দেবে না, তাই আবার নাকি মাছ চুরি করে বিক্রি করে। তাদের পুকুর তারা মাছ বিক্রি করে, বলছে মাছ চুরি করে। এর কারণটা তো কিছুই তো শব্দ আমরা লিস্ট আমরাই নিছি। আফরোজার হয়রানিতে আমাদের এই বিরক্ত করছে, কিন্তু আমরা এর ধরনের আমরা বিচার চাই। এর ধরনের আমরা যেন সুস্থ থাকতে পারে, ও যেন আমাদের হয়রানি না করে, আমরা সেইটুখানি আমরা চাই। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের বসতপুর, বাগাসরা ইউনিয়নের বসতপুরে এক মহিলা, মানে উনি তার যতটুকু প্রিভিয়াস তথ্য আমরা পেয়েছি যে সে ব্যক্তিগত জীবনে প্রায় 5টার মতো বিয়ে করেছেন।
তো আরও কিছু বিষয় আমাদের তথ্য আছে যে তার ভাইদের সাথে তার সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা আছে, এবং এই যাবৎকালে যত বৈঠক যত কিছু হয়েছে তত সব তথ্যাবলী আমাদের কাছে আছে, এবং আমরা সব তথ্য জাস্টিফাই করে যেটা পেয়েছি যে সম্পত্তি সংক্রান্ত ওনার যে অভিযোগগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে হচ্ছে সেখানে তার কোনো ভিত্তি নেই। তার যে দাবি দেওয়া সেটা খুব বেশি একটা ভিত্তি আমরা পাচ্ছি না, কিন্তু তারপরও সে দাবি করে যাচ্ছে যে সম্পত্তিগুলো তার। এই সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনারা জানেন, সেটা হচ্ছে সিভিল কোর্টে মামলা হয় দেওয়ানি আদালতে, এবং দেওয়ানি আদালতে হয়তো সিদ্ধান্ত নেবে যে আসলে সর্বশেষ কী হবে। এবং আমরা জানি এই সংক্রান্ত প্রায় 2টা বা 3টা মামলা চলমান আছে দেওয়ানি আদালতে। তো দিন শেষে যেটা যতটুকু বা বিভিন্ন মানুষের তথ্যে যেটা জানা যাচ্ছে যে মহিলা আসলে একটু ঝগড়াটে প্রকৃতির এবং প্রচণ্ড ঝগড়া করেন উনি। তো সেই দৃষ্টিকোণ থেকে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং সে দেখা যায় যে ওই স্থানীয় বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো আমরা আমাদের থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি যে জাস্টিফাই না করে এই মহিলার কোনো অভিযোগ যেন থানায় না নেওয়া হয়, এবং আমরা আমাদের সাপ্তাহিক যে গোপনীয় প্রতিবেদন এবং আমাদের যে গোয়েন্দা রিপোর্ট সেখানে এই মহিলার সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে অবহিত করতেছি। কারণ সমাজের সমস্ত মানুষের বসবাসের অধিকার আছে, কাউকে হয়রানি করার অধিকার কারো নেই। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি যদি কাউকে মামলার ভয় দেখিয়ে বা বিভিন্ন বিষয়ে হয়রানি করার চেষ্টা করে সেটা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জি, ধন্যবাদ।